নমস্কার বন্ধু, আপনি শুনছেন আড্ডাবাজ। আড্ডাবাজের এবারের নিবেদন মৃন্ময় দেবনাথের লেখা গল্প আতঙ্কের সেই রাত। মৃন্ময় দেবনাথ জন্ম 2005 সালের 25শে সেপ্টেম্বর কোচবিহার জেলায়। বর্তমানে নিশিময়ী উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্র। শখ লেখালেখি। তার লেখা বিভিন্ন গল্প অডিও স্টোরি আকারে বিভিন্ন চ্যানেলে প্রকাশিত হয়েছে। এছাড়াও লিখেছেন লিটল ম্যাগাজিন। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন প্রদীপ্ত, সৌমেন এবং মলয়। প্রচ্ছদ রৌমজিৎ, নেপথ্য সঙ্গীত সৌমেন। শুরু হচ্ছে আজকের গল্প আতঙ্কের সেই রাত। চারপাশে শুধু বৃষ্টির অবিরাম ঝমঝম শব্দ। রাস্তার ল্যাম্পপোস্টগুলোও চলছে না। বৃষ্টির জন্যই বোধহয় লোডশেডিং হয়েছে। একটা প্রচণ্ড অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে চারদিক। সেই অন্ধকারের বুক চিরে ভীষণ শব্দের সাথে মেঘগর্জন মাঝে মাঝে ক্ষণিকের জন্য আলোর ছটা ছড়িয়ে দিয়েই আবার মিলিয়ে যাচ্ছে। সেই আচমকা আলোতেই সামনেটা নিমেষের জন্য স্পষ্ট হয়, তারপর আবার ঢেকে যায় অন্ধকারের আচ্ছাদনে। বৃষ্টির সাথে ভেসে আসা এলোমেলো শীতল বাতাস আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিয়ে যাচ্ছে যেন। বৃষ্টির তোড়ে আমার হাতের ছাতাটা কেঁপে কেঁপে উঠছে বারবার। কাছেই কোথাও বিকট শব্দ করে একটা বাজ পড়ল, আর সেই আলোয় আবার মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল চারপাশ। ক্ষণিকের জন্য সামনেটা দেখে নিলাম। কালো পিচের জনশূন্য রাস্তা সোজা এগিয়ে গেছে, শেষ পর্যন্ত দৃষ্টি পৌঁছাচ্ছে না। রাস্তার দুপাশে ছোট বড় গাছগুলো বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে মাথা দুলিয়ে চলেছে। আমার জামা কাপড় ভিজে শরীরের সাথে লেপ্টে গেছে। ভীষণ ভীষণ শীত করছে। অতি সত্বর একটা আশ্রয় প্রয়োজন, নয়তো। বাদিক থেকে হঠাৎই দমকা একটা বাতাস এসে ধাক্কা মারলো আমার চোখে মুখে। আলগা শীতের একটা শিরশিরানি ছড়িয়ে পড়লো আমার সারা গা বেয়ে। ছাতাটা প্রায় উল্টে যাওয়ার জোগাড় হলো। আমি তাড়াতাড়ি ডান দিকে ঘুরে ছাতাটা কোনোক্রমে হাওয়ার হাত থেকে বাঁচালাম। এই ঝড় জলের রাতে এই ছাতাটাই আমার একমাত্র সম্বল। আর সাথে সাথেই একটা তীব্র আলোর ঝলকানি। ক্ষণিকের জন্য রাস্তার ডান দিকে একটা সম্পূর্ণ অপ্রত্যাশিত দৃশ্য দেখে একটা শীতল আনন্দ যেন চাগার দিয়ে উঠল মনের মধ্যে। রাস্তার ঠিক ডান দিকে যেখানে দুটো বিশাল ইউক্যালিপটাস গাছ হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে, সেখানে সেই গাছ দুটোর থেকে কয়েক হাত ভেতরেই একটা দোতলা বাড়ি যেন অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে রয়েছে, ঠিক যেন প্রাগৈতিহাসিক যুগের এক অনর অতিকায় শিলাখণ্ড। নিজেকে হঠাৎ খুব সৌভাগ্যবান মনে হলো। কিন্তু এই বাড়িতে কি আদৌ আমি আশ্রয় পাবো? এর আগে যতবার এই বাড়িটার সামনে দিয়ে যাতায়াত করেছি প্রত্যেকবার দেখেছি বাড়ির সামনের মোর্চে ধরা লোহার গেটটা একটা বড় তালা ঝুলছে। বাড়িটা কাদের? এখন কেউ থাকে কি না আমি জানি না, কোনোদিন জানার আগ্রহ হয়নি। আসলে এই রাস্তাটা দিয়ে আমি খুব একটা যাতায়াত করি না। জনবসতি বেশ কম এই দিকটায়। একটু ঘুরপথ হলেও আমি মহাসড়ক দিয়ে চলাফেরা করতে অভ্যস্ত। কিন্তু আজ টিউশন পড়িয়ে বেরোনোর সময় আকাশের অবস্থা ভালো নয় বুঝে একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্যই এই পথ ধরি। সাথে ছাতা ছিল ঠিকই, কিন্তু শেষ রক্ষা আর হলো কই। আমি ধীরে ধীরে বাড়িটার দিকে এগোতে লাগলাম। শেষ চেষ্টা করেই দেখা যাক না, যদি বন্ধ থাকে তাহলে আর কি। শেষ রাতে কাক ভেজা হয়ে নিউমোনিয়াকে সঙ্গে করে বাড়ি ফিরতে হবে। আবার একটা বিদ্যুৎ চমকে উঠল। নিমেষের জন্য বাড়িটাকে একবার দেখে নিলাম। এত কাছ থেকে এই বাড়িটা এর আগে দেখিনি। বেশ পুরনো ধাঁচের পেল্লায় দোতলা বাড়ি। অনেকদিন ধরে ব্যবহার না করার ছাপ স্পষ্ট বাড়িটার প্রতিটা ইঁটে। ধুলো জমা কার্নিশ বৃষ্টির আক্রমণ কোনো ক্রমে সহ্য করছে।
আরেকটু এগিয়ে আমি লোহার গেটটা একটা ঠেলা দিলাম। কি জানি কেন আজ গেটে তালা ছিল না। একটা আবছা শব্দ করে গেটটা খুলে গেল। বৃষ্টির তোড়ে শব্দটা ঠিক বোঝা গেল না। গেটটা ঠেলে ভেতরে ঢুকতেই উত্তর দিক থেকে একটা প্রচণ্ড ঠান্ডা বাতাস ভেসে এলো। কিন্তু কি আশ্চর্য, আমার কিন্তু একটু শীত করলো না। গেট থেকে একটা সিমেন্ট বাঁধানো সরু প্যাসেজের মতো পথ বাড়িটার সদর দরজায় এগিয়ে গেছে। এখন বৃষ্টিটা যেন আরও বেড়েছে। মোটা মোটা বৃষ্টির ফোঁটায় আমার মনে হচ্ছে যেন আমার ছাতাটাকে এফোড় ওফোড় করে দেবে। আমি বেশি দেরি না করে সোজা এগোলাম সদর দরজার দিকে। কেন জানি না আমার মনে হলো আজ সদর দরজাতেও তালা থাকবে না। বিধাতা বোধহয় আজ আমার সহায় হয়েছেন। যা ভেবেছিলাম তাই, এই দরজাতেও তালা নেই। একটা হালকা ঠেলা দিতে এই দরজাটা খুলে গেল। একরাশ গাঢ় অন্ধকার যেন আমাকে গিলে খেতে চাইল। সবটা ঘুটঘুটে নিকষ কালো রঙে রঙিন। দরজাটা খোলা, তাহলে কি বাড়িতে কেউ আছে? যদি তাই হয় তাহলে সবটা অন্ধকার কেন? লোডশেডিং? নিজের অজান্তেই মন উত্তরটা দিয়ে দেয়। বিদ্যুৎ চমকের ক্ষণিক আলোয় ভেতরটা একবার চোখ বুলিয়ে নিলাম। সদর দরজা থেকে একটা প্যাসেজ সোজা চলে গেছে ভেতরে। প্যাসেজের দুদিকে বন্ধ ঘরের দরজা। দোতলায় যাওয়ার সিঁড়িটাও বোধহয় প্যাসেজের ডান দিকের দেওয়ালের আড়াল দিয়ে উঠে গেছে। কেউ কি আছে বাড়িতে? কে আর থাকবে? কেউ থাকলে কি আর রাতের বেলা দরজা খুলে রাখতো? ছাতাটা বন্ধ করে দরজা দিয়ে একটু ভেতরে ঢুকে দাঁড়ালাম। আমার ভেজা ছাতাটা আর আমার জুতো থেকে জল গড়িয়ে মেঝেতে পড়তে লাগলো। সারা মেঝেতে প্রচণ্ড ধুলো। আমি স্থির হয়ে দাঁড়িয়ে একদৃষ্টে বাইরের প্রবল তাণ্ডব লক্ষ্য করছিলাম। বাড়ির সামনের পাঁচিলের কাছে একটা নারকেল গাছ আছে। ঝোড়ো হাওয়ায় সেটা একবার বাঁদিকে নুয়ে পড়ছে, পরক্ষণেই সোজা হয়ে আবার হেলে পড়ার উপক্রম করছে। হঠাৎই নিজের উপর ভীষণ রাগ হলো। আজ 3 দিন ধরে এলাকায় বৃষ্টি হয়ে চলেছে। কারেন্টের সমস্যা, ফোনে চার্জ নেই। বিকেলের দিকে কারেন্ট চলে আসায় ফোনটা চার্জে দিয়েই টিউশন পড়াতে চলে এসেছিলাম। ওফ, ফোনটা সাথে থাকলে তাও একটা ব্যাপার হতো। এখন বৃষ্টি না কমলে বাড়ি ফেরাও তো অসম্ভব। ওদিকে আবার আমার মা বাড়িতে একা একা আমার পথ চেয়ে বসে থাকবে। প্রচণ্ড চিন্তা হতে লাগলো। অসময়ে বৃষ্টিতে ভিজে আমার প্রচণ্ড শীত করছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই ভাবছিলাম। এমন সময় পেছনে বেশ খানিকটা দূর থেকে একটা আবছা ফিকে হয়ে যাওয়া কণ্ঠস্বর আমার কানে এলো। কে কে দাঁড়িয়ে ওখানে? ফ্যাঁস ফ্যাঁসে অবসাদগ্রস্ত ক্লান্ত গলা। মনে হলো যেন অনেক দূর থেকে ভেসে এলো শব্দটা। আমি চট করে পিছনে ফিরলাম। অদূরে এই অন্ধকারের সাথে গা মিশিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক। তার হাতে ধরা একটা গোলে ছোট হয়ে আসা মোমবাতি। তারই হালকা আলোয় ঘরের সেই নিকষ অন্ধকারটা অনেকটাই যেন কেটেছে। কিন্তু লোকটার মুখ ঠিক স্পষ্ট দেখা যায় না। মোমবাতিটা নিচু করে ধরার ফলেই হয়তো লোকটার নাক চোখের উপরটায় একটা লম্বা ছায়া পড়েছে। লোকটার বয়স মনে হলো ওই 35 থেকে 40-এর কোঠায়। গায়ে একটা হলদে ডোরাকাটা ফুল স্লিভ শার্ট আর পরনে একটা ফুল প্যান্ট। বিশেষত্বহীন ছিমছাম চেহারা। একবার দেখে মনে রাখার মতো নয়। আমি ঠিক কি উত্তর দেব ভেবে পাই না। লোকটা মোমবাতি হাতে আমার দিকে এগিয়ে আসে। তারই আবছা হলদে আলোয় দেখি প্যাসেজের উপরের সিলিংয়ে তারের সাথে একটা বাল্ব ঝুলছে। পাড়ার চায়ের দোকানে ক্যারাম বোর্ডের উপর যেভাবে আলো ঝোলে ঠিক সেই রকম। বাল্বটাতেও ধুলো একটা চাদর পরিয়ে দিয়েছে বলে মনে হলো। লোকটা কাছে এসে দাঁড়ায়। সেই একই প্রশ্ন আবার করে, কে আপনি? এবার উত্তর না দেওয়া অভদ্রতা করা হয়। আমি সংক্ষেপে বলি, আসলে এই রাস্তা ধরেই বাড়ি ফিরছিলাম, কিন্তু হঠাৎ এত বৃষ্টি শুরু হলো আর এগোতে পারছিলাম না, তাই আর কি এখানে। একটা উত্তরসূচক শব্দ করে লোকটা ঠায় আমার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে।
প্যাসেজের ধূসর দেওয়ালে লোকটার প্রকাণ্ড ছায়া পড়েছে। বাইরে থেকে ঢুকে আসা এলোমেলো বাতাসে মোমবাতির শিখাটা একটু একটু দুলছে, আর তারই সাথে দুলে উঠছে লোকটার ছায়াও। এবার আমার অস্বস্তি হতে লাগলো। লোকটা তখনও নিঃশব্দ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। এই নিস্তব্ধতা কাটাতে একরকম মরিয়া হয়েই বলে উঠলাম, আচ্ছা, এই বাড়িটা তো বন্ধই থাকে, তো আজ আপনি এখানে? এর আগে তো কোনোদিন আপনাকে দেখেছি বলে মনে হয় না। না, আমি এখানে সব সময় থাকি না, মালিকের অসুবিধা হয়। আবার সেই রকম ফ্যাঁস ফ্যাঁসে গলায় উত্তর দেয় লোকটা, সব সময় এখানে থাকে না, মালিকের সমস্যা হয়। কেয়ারটেকার বা ওই ধরনের কেউ নাকি লোকটা? বেশভূষা দেখে তো দারোয়ান গোছের বলেই মনে হচ্ছে। একটু ইতস্তত করে শেষে বলেই ফেললাম, আচ্ছা, আপনি কি এই বাড়িতে কাজ করেন? লোকটা প্রথমেই উত্তর দেয় না। সেই নিষ্পলক অনড় দৃষ্টিতে আমাকে যেন মেপে নেয় খানিকটা। তারপর উপর নিচে ঈষৎ মাথা দোলায়। আমার মনে জমে ওঠা ধোঁয়াশা কেটে যায়। মনের মধ্যেই একটা সুন্দর ব্যাখ্যা সাজিয়ে নিই। লোকটা হয়তো এই বাড়ির দারোয়ান বা ওই টাইপের কিছু। মালিকের অনুপস্থিতিতে বাড়িটার দেখাশোনা করে। মালিক হয়তো একজন চাকরকে নিজের বাড়িতে রাখাটা ঠিক পছন্দ করেন না, তাই লোকটা মাঝে মধ্যে আসে, একটু ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপর আবার চলে যায়। আজ হয়তো লোকটা অনেক দিন পর এখানে এসেছে, তাই দীর্ঘদিনের বন্ধ থাকা লোহার গেট আর বাড়ির দরজা দুটোই খোলা। কিন্তু লোকটা কি আদৌ মাথা হেলালো, না আমি শুধু ছায়াটাকে নড়তে দেখলাম? লোকটা চলে যেতে গিয়েও থমকে দাঁড়ায়। বাইরে বৃষ্টি না কমলে তো আপনি এখান থেকে যেতে পারবেন না। এতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? দাঁড়ান, দুটো চেয়ারের ব্যবস্থা করি। কথাগুলো বলে লোকটা মোমবাতিটা মেঝের একটা কোনায় নামিয়ে রেখে বাড়ির মধ্যেই কোনো একটা অন্ধকার কোনায় মিলিয়ে যায়। একটু পরেই কোথা থেকে যেন দুটো ঘুম ধরা চেয়ার এনে প্যাসেজের মাঝখানে দাঁড় করায় লোকটা। মুখোমুখি রাখে সেই দুটো। বাইরে তখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝেই বিদ্যুতের আলোয় প্যাসেজটা আলোকিত হয়ে উঠছে। আমি একটা চেয়ার টেনে বসি। সত্যি বলতে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে পাজোড়া ভীষণ টনটন করছে। সেই সন্ধে 6:30টায় একটা টিউশন, তারপর আবার 8টায় একটা হোম ব্যাচ পড়ানো ছিল, তারপর বৃষ্টির সাথে সংগ্রাম করে এত দূর রাস্তা আসা। উফ, উফ, চেয়ারে বসতেই আমার বুক চিরে যেন একটা স্বস্তির নিঃশ্বাস উঠে আসলো। লোকটা আমার পাশেই দাঁড়িয়েছিল। ব্যাপারটায় খুব খারাপ লাগছিল। সেটা বুঝে আমি বলে উঠি, আরে আরে আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না, বসুন বসুন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমায় বসতে জায়গা দিলেন। আরে আরে এখনও দাঁড়িয়ে রয়েছেন কেন? বসুন না। সে একটু ইতস্তত করে। বোধহয় চাকর হয়ে মনিব গোছের লোকের সামনে বসতে একটু সংকোচ বোধ করে। তারপর একসময় বসেই পড়ে। মোমবাতির অস্পষ্ট আলোয় প্যাসেজটাকে কেমন যেন রহস্যময় লাগতে থাকে। দীর্ঘ বিলম্বিত ছায়ারাশি যেন ঘুরে বেড়াচ্ছে প্যাসেজের প্রতিটা দেওয়ালে। লোকটার মুখ আমার চোখে তবুও স্পষ্ট হয় না। একটা অভেদ্য কালো কুয়াশা যেন বেষ্টন করে রয়েছে তাকে। একভাবে চেয়ারে বসে নিষ্পলক দৃষ্টিতে সে তাকিয়ে থাকে বাইরের দিকে। ক্রমেই নিস্তব্ধতা আমার কাছে অসহ্য হয়ে ওঠে। দুটো মানুষ পাশাপাশি বসে, কিন্তু কথা বলছে না কেউ। এ আর কাহাতক সহ্য করা যায়? আচ্ছা, এই বাড়িতে কেউ থাকে না? প্রশ্নটা শুনে লোকটা বাইরের দিক থেকে মুখ ফিরিয়ে আমার দিকে তাকায়। তারপর শুকনো গলায় সংক্ষেপে নির্লিপ্ত উত্তর দেয়, ভয় পায়। বেশ অবাক হই আমি। কেন ভয় পায়? কেন? এই বাড়িতে যারা থাকে তারা সবাই নাকি নানা রকম অদ্ভুত সব দৃশ্য দেখে। ওসব দিকে এখানে থাকতে পারে না কেউ বেশি দিন। সবাই দেখে? হ্যাঁ, প্রথমবারের মালিকরা মারা যাওয়ার পর বাড়িটা যখন বিক্রি হয়, তখন প্রথম যারা কিনে নেয় সেই মালিক পরিবারের সবাই নাকি রাতের বেলায় কি সব ভয়ানক দুঃস্বপ্ন দেখত। তারপর তারা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও উঠে যায়, বাড়িতে ভাড়াটে বসায়। কিন্তু প্রতিটা ভাড়াটে পরিবার ওই একই ভয় পেত।
একই স্বপ্ন দেখত। তারপর? তারপর আর কি, সেই থেকে বাড়িটা ফাঁকাই পড়ে আছে, কেউ থাকতে চায় না। লোকটা আবার চুপ করে যায়। এই ঘটনাটা আমার জানা ছিল না, বেশ মুখরোচক বলে মনে হচ্ছে ব্যাপারটা। এই বিষয়ে আরও কিছু জানতে একটা অহেতুক কৌতূহল হয়। সেই কৌতূহলের বশেই বলে উঠি, কেন সবাই ভয় পেত কেন? কি হয়েছিল? এর কারণ সবাই জানে না, কিন্তু আমি জানি। বাড়ির প্রথম মালিকের মৃত্যুর পর থেকেই ওইসব ঘটনা শুরু হয়। কারণ মালিকের মৃত্যু স্বাভাবিক ছিল না। তার এই রহস্যময় কথায় আমার কৌতূহল তো কমলই না, বরং আরও যেন চাগার দিয়ে উঠল। বাইরে এখন ঝেঁপে বৃষ্টি নেমেছে। এই লক্ষণ আমার চেনা। এরকম তীব্র বর্ষণ চলবে আরও বেশ কিছুক্ষণ, তারপর গগনদেব শান্ত হবেন। আর বোধহয় বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, কিন্তু যেটুকু সময় এখানে থাকতে হবে সেটুকু সময় না হয় লোকটার কথা শুনেই কাটিয়ে দেওয়া যাক। লোকটা বোধহয় জানে অনেক কিছুই, কিন্তু ঠিক বলতে চাইছে না। স্বাভাবিক মৃত্যু ছিল না, তাহলে কি হয়েছিল? সে আবার বেশ কিছুক্ষণ চুপ করে থাকে। বোধহয় আমার এই অযাচিত কৌতূহলের কারণ সন্ধানের চেষ্টা করে। তারপর বলে, সে অনেক ঘটনা, আপনার শোনার ধৈর্য থাকবে না। লোকটার কথাবার্তা এবার আমার বেজায় অস্বাভাবিক লাগে। যে ঘটনা আর কেউ জানে না, একজন দারোয়ান হয়ে সে কিভাবে জানবে সেই কথা? লোকটা পাগল নয় তো? এই রাতের বেলা আমাকে ভূতের গল্প শুনিয়ে ভয় দেখাতে চাইছে নাকি? যাক, সে যাই হোক, এই অবসরটা না হয় পাগলের প্রলাপ শুনেই কাটানো যাক। একটু হাসিই পায় আমার। না না, আমি অধৈর্য হব না, আপনি বলুন না। তাছাড়া এখন বসে বসে কী বা করব? তাছাড়া আপনি বলুন, আমি শুনব। এবার লোকটা কেমন ঘোলাটে দৃষ্টি মেলে তাকায় আমার দিকে। অন্তত ওই অস্পষ্ট মোমবাতির আলোয় সেই দৃষ্টি আমার কাছে ঘোলাটে বলেই মনে হয়। শুনবেন তবে? হ্যাঁ বলুন না। কিছুক্ষণের জন্য থামে সে, বোধহয় মনের মধ্যে সবটা একবার গুছিয়ে নেয়। নীলাভ আলোয় নিমেষের জন্য বাইরেটা দৃশ্যমান হয়। পলকের ব্যবধান, পরমুহূর্তে কাছেই কোথাও ভীষণ বাজ পড়ার শব্দ। আর সেই শব্দ মিলিয়ে যেতেই লোকটা বলতে শুরু করে, আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। এই বাড়িটা বানায় 2 ভাই মিলে। ছোট ভাইয়ের নাম ছিল অভিষেক, আর বড় ভাইয়ের নাম কমলেশ। ব্যবসা করে তাদের বাবা একসময় বিপুল সম্পত্তি করেছিল। বাপ মা মারা যাওয়ার পর সেই সব সম্পত্তির মালিক হয় বড় ভাই কমলেশ। 2 ভাই মিলে ব্যবসার দেখাশোনা করতে থাকে। একসময় ছুটি কাটানোর জন্য এই জায়গাটা কিনে ওরা এই বাড়িটা বানায়। তখন এখানে এত জনবসতি ছিল না, চারিদিক ফাঁকা সমতল ভূমি। মাঝে মাঝেই এখানে ওরা বন্ধু বান্ধব নিয়ে ছুটি কাটাতে আনন্দ ফুর্তি করতে আসতো। সব ঠিকঠাক চলছিল, দূর দূরান্ত পর্যন্ত কোনো বিপদের আশঙ্কা মাত্র ছিল না। কিন্তু সব কিছু কি পূর্বাভাস মেনে হয়? সেবারও 2 ভাই এই বাড়িতে আসে একটা পার্টি উপলক্ষে। আগের দিন রাতেই তারা এসে উপস্থিত হয়েছিল। বন্ধু বান্ধবের পরের দিন আসার কথা, কিন্তু সেই রাত তাদের জীবনে অন্ধকার ডেকে আনলো এক অতল অন্ধকারের আবরণ। সেদিনও বোধহয় এমনই বৃষ্টি হচ্ছিল, একটানা ঝমঝম শব্দ। ট্রেন লেট করায় হেঁটেই ছাতা মাথায় বাড়ি ফিরে অভিষেক আর কমলেশ। চাকর এসে ওদের ব্যাগপত্র নিয়ে যায়। দুজনেই ফ্রেশ হয়ে বৈঠকখানায় এসে সোফায় গা এলিয়ে দেয়। বৃষ্টি তখনও হয়েই চলেছে। মেঘের গুরু গম্ভীর নিনাদে মাঝে মধ্যে বাড়ি শুদ্ধ যেন কেঁপে কেঁপে উঠছে। আকাশের মুখ ভার হলেও ওদের দুজনের মুখেই এক উজ্জ্বল আনন্দের ছাপ। আজ তাদের ব্যবসা এক বিপুল সাফল্যের সম্মুখীন। এলাকার সবচেয়ে প্রভাবশালী কন্ট্রাক্টর ভূষণ চৌধুরী নাকি তাদের সাথে চুক্তিবদ্ধ হতে রাজি হয়েছে। আনন্দ যেন উপচে পড়ছে ওদের দুজনের মুখমণ্ডলের প্রতিটা কোণায়। হঠাৎ কমলের সোফা ছেড়ে উঠে যায় দেয়াল আলমারির কাছে। ডালা খুলে একটা বোতল বের করে আনে। বোতল ভর্তি লালচে কিছু তরল। সেটা নিয়ে এসে সেন্টার টেবিলে রাখে সে। অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে অভিষেক। তার দাদা যে ড্রিঙ্ক করে
সেটা সে জানত, কিন্তু ভাইয়ের সামনে এর আগে কোনোদিন সে ড্রিঙ্ক করেনি। ভাইয়ের অবাক মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে কমল। সেই হাসির রেশ মুখে টেনে নিয়েই বলে, আরে লজ্জা পাচ্ছিস কেন? আজ তো আনন্দের। তার কথা শেষ হবার আগেই পাশের খোলা দরজা দিয়ে চাকর হরেন ঢুকে আসে। ডান হাতে দুটো কাচের গ্লাস তার, আর বাঁ হাতে একটা সুদর্শন সাদা প্লেট, তাতে সাজানো চিকেন কাবাব। এগিয়ে এসে সেগুলো টেবিলে নামিয়ে রাখে হরেন। আর কিছু প্রয়োজন হলে বলবেন, বলেই বাইরে বেরিয়ে যায় সে। কাচের গ্লাসে চাপা টুংটাং শব্দ ওঠে। বাইরের বৃষ্টির শব্দের সাথে মিলেমিশে সেটা প্রায় একাকার হয়ে যায়। কিন্তু আড়ষ্ট হয়ে বসে থাকে অভি, বোধহয় সংকোচে, নাকি অন্য কোনো উদ্দেশ্যে। কয়েক গ্লাস পেটে পড়তেই কমলের মুখের হাসি চওড়া হয়ে যায়, প্রায় কান পর্যন্ত বিস্তৃত হয়। অপর গ্লাসটা ভর্তি করে সেটা সে এগিয়ে দেয় অভির দিকে। অভি প্রথমটা কি করবে বুঝে উঠতে পারে না। সেও যে ড্রিঙ্ক করে না তা নয়, কিন্তু দাদার সামনে দাদাকে হাতে গ্লাস ধরেই রাখতে দেখে। সমস্ত সংকোচের বেড়াজাল কাটিয়ে শেষে একরকম মরিয়া হয়েই গ্লাসটা হাতে তুলে নেয় অভি। কাচের গ্লাসে আবার ঝংকার ওঠে। প্রকৃতির সাথে তাল মিলিয়ে এই বাড়ির বৈঠকখানাতেও তরল রাশি ক্রমাগত ঝরে পড়তে থাকে। যতই একটা করে নিঃশেষিত গ্লাস নিচে নেমে আসতে থাকে, ততই বেসামাল হয়ে উঠতে থাকে কমল। রাত বেড়ে চলে, বৃষ্টিও একটু ধরে আসে। ঢুলু ঢুলু চোখে সোফায় বসে ছোট বড় হাই তুলতে থাকে কমল। সেদিকে একবার চোখ ফুলিয়ে নেয় অভি। বোধহয় এক কুটিল পরিকল্পনা খেলে যায় তার মাথায়। তারপর সোফা ছেড়ে উঠে পাশে দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায়। নেশাতুর কমল কিচ্ছু টের পায় না। প্যাসেজে বেরিয়ে সে একবার হরেনের ঘরে উকি মেরে দেখে নেয়। না, চিন্তা করার মতো তেমন কিছু নেই। হরেন গাঁজা টেনে এখন গভীর নিদ্রায় নিমগ্ন। বাইরে তোলপাড় হয়ে গেলেও সে এখন টের পাবে না। একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে পাশের ঘরে ঢুকে যায় অভি। এটা তার স্টাডি রুম। টেবিলের উপর ব্রিফকেসটা এখনো তেমনই ভাবে রাখা। সেটা খুলে একতারা কাগজ বের করে নিয়ে আসে সে। আরেকবার ভালো করে চোখ বুলিয়ে নেয়। না, তার ধারণাই ঠিক। দলিলটায় এখনো কালো কালিতে লেখা তার নামটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মাথায় রক্ত চড়ে যায় তার। আবার টেবিলে রাখা ছোট্ট অ্যালার্ম ক্লকটা টিকটিক করে চলেছে। শূন্য দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে সে নিজের পরিকল্পনাটা আরেকবার গুছিয়ে নেয়। মনের কোণ থেকে কেউ একজন বারবার যেন তাকে এই কাজ করতে বারণ করে, কিন্তু কারোর বারণ শোনার মেজাজে নেই সে। একটা বিশ্বাসঘাতককে বাঁচিয়ে রাখতে কোনোভাবেই রাজি হয় না সে, হোক না সে তার দাদা। একটা পৈশাচিক হাসি খেলে যায় তার ঠোঁটের এক কোণ থেকে অন্য কোণ পর্যন্ত। এতটুকু বলে কিছুক্ষণের জন্য থামে লোকটা। গোটা করিডোর জুড়ে বিশাল অন্ধকার। মোমবাতিটা কখন যেন নিভে গেছে, ঠিক খেয়াল করিনি। আমি ততক্ষণে লোকটার কথায় কৌতূহলী হয়ে পড়েছি। বললাম, তারপর? লোকটা আবার বলতে শুরু করে। সেখান থেকে বৈঠকখানায় ফিরে আসে অভি, হাতে এক প্লেট কাবাব। সেটা টেবিলে নামিয়ে রাখে সে। কমল একবার ঠুলু ঠুলু চোখ মেলে তাকায়। হাতের কাচের গ্লাসটা ভর্তি করে নিয়ে সে প্লেটের দিকে হাত বাড়ায়। আর সেখানে দাঁড়ায় না অভি। দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে আসে। বেরিয়ে আসার আগে দরজাটা ভালো করে টেনে দেয়। এবার যা করার তা কাবাবে মেশানো একোনাইটি করে দেবে। শুধু মিনিট কয়েকের অপেক্ষা। স্টাডি রুমে একটা চেয়ার টেনে বসে সে মনে মনে সবটা আরেকবার ভেবে দেখতে থাকে। সে যে এই কাজটা করলো তা কি ঠিক হলো? এখন এই 8 ঘন্টার মধ্যে কমলকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। তার এখনো বিশ্বাস হচ্ছে না যে লোকটাকে সে এতদিন দাদা বলে ডাকত, আজ ঠান্ডা মস্তিষ্কে তার মৃত্যুর পরিকল্পনা করলো সে। কিন্তু একজন বিশ্বাসঘাতকের এমন পরিণতি প্রাপ্য। একটু হাসিই পেল তার,
কিন্তু পরক্ষণে এই মুখটা গম্ভীর হয়ে গেল। মৃত্যু তার দাদাকে এখন টেনে নিয়ে যাবে নিশ্চিত। কিন্তু তারপর না, পাড়া প্রতিবেশীর চিন্তা সে করে না। চাকর হরেনকেও একটা গোঁজামিল দিয়ে দেওয়া যাবে। কাল যারা আসবে তাদের বোঝাতেও খুব একটা বেগ পেতে হবে না। কিন্তু কমলের অসার শরীরটা, সেটাকে তো আর বেমালুম গায়েব করে দেওয়া যাবে না, ঘরে লুকিয়ে রাখবে। কিন্তু কিন্তু তা তো ওই 1 কিংবা 2 দিন রাখা যাবে। তারপরই তো লাশ পচে গন্ধ বেরোতে শুরু করবে। তখন গন্ধকে সে কিভাবে চাপা দেবে? সব প্রশ্নের উত্তর আসে না। টেবিলে ঘড়িটা তখনও টিকটিক করছে। রাত অনেকটা, বৃষ্টি থেমে গেছে প্রায়। ছাদ থেকে গড়িয়ে পড়া ফোঁটা ফোঁটা জলের শব্দ দূর থেকে ভেসে আসছে। নিস্তব্ধ নিশুতি রাত। আবার হলরুমে ফেরে অভি। দরজা খুলতেই প্রত্যাশিত দৃশ্যটা চোখে পড়ে তার। মেঝেতে নিস্পন্দ অসার হয়ে পড়ে আছে কমলেশ, নিষ্পলক, বিস্ফারিত চোখ দুটো সিলিং এর দিকে স্থির। ডান হাতের কাছটায় একটা গ্লাস গড়াগড়ি খাচ্ছে, বা হাতে তখনও কাবাবের ফর্কটা ধরা। দেহটা কুকড়ে গেছে প্রায়। বোঝা যায় মৃত্যু বেশ কষ্ট দিয়ে তবে ফিরেছে। এখন এটির এলেম আছে মানতে হবে। পুরো পরিষ্কারভাবে প্রাণবায়ু শুষে নিয়েছে। গুগল তাহলে খুব একটা ভুল তথ্য দেয় না। এসব ভাবতে ভাবতেই নিজের পরবর্তী পদক্ষেপ ঠিক করে নেয় সে। কথায় বলে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। কেন বলে জানেন? কারণ চোর যখন পালিয়ে যায় তখন মাথা ঠান্ডা হয়ে আসে। তখনই বুদ্ধিগুলো মাথায় স্ট্রোক করে। অভিও ধীরে ধীরে মাথা ঠান্ডা করে। একটা সুন্দর বুদ্ধি খেলে যায় তার মাথায়। সব প্রমাণ নিপুণভাবে ঠান্ডা মাথায় লোপাট করতে শুরু করে সে। কমলের লাশটা টেনে ঘরের একদিকে সরিয়ে দেয়। তারপর একে একে পরিষ্কার করে ফেলে টেবিলে সাজানো বোতল, গ্লাস, প্লেট, চামচ সব। মুছে দেয় টেবিলটা। সেখানে যেন কোনোদিন কিছুই রাখা হয়নি। ঠিকঠাক করে দেয় সোফার চাদরগুলোকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর দ্রুত পদক্ষেপে ঘরের বাইরে বেরিয়ে যায় সে। করিডোরের সব আলো জ্বেলে দেয়। তারপর সেখান থেকে সোজা গিয়ে ঢোকে বাদিকের বাথরুমে। এদিকটায় কাজ চলছে এখনো। গেস্ট রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম তৈরি করতে চেয়েছিল কমল। কোনো গেস্ট এলে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই মতো কাজও শুরু করে দেওয়া হয়েছিল। কিন্তু বাইরের এই অবিশ্রান্ত বৃষ্টির জন্য গত 3 দিন থেকে কাজ বন্ধ আছে। পাশাপাশি 3টে বাথরুমের দরজা। তার মধ্যে মাঝের ঘরটায় দরজা খুলে ভিতরে মুখ বাড়ায় অভি। চুন আর কেরোসিনের গন্ধ নাকে আসে। করিডোরের সাদা আলো আবছা হয়ে ভিতরে পড়ে। যেরকমটা সে আশা করেছিল ঠিক সেই রকমই দৃশ্য দেখতে পায়। কানে এঁটো করা সেই বিশ্রী হাসিটা আবার হেসে ওঠে সে। এই রুমটাকে সম্ভবত টয়লেট বানানো হবে। রুমের বাঁদিকের দেওয়ালের কোণ বরাবর বেশ কিছুটা জায়গা এখনো ঢালাই করা হয়নি। একটা বড় গর্ত সেখানে। নিচে ট্যাঙ্ক বসানো হয়েছে ঠিকই, কিন্তু উপরে এখনো কমোড বসানো হয়নি। আচ্ছা, অন্ধকারে আবরণহীন গর্তটাকে কেমন যেন রহস্যময় মনে হয়। মনে হয় যেন পাতালপুরীর দ্বার উন্মুক্ত হয়ে গেছে এই গহ্বরের মধ্যে দিয়ে। একবার সবটাতে চোখ বুলিয়ে নিয়ে ফিরে যায় অভি। দরজা খোলাই পড়ে থাকে। একটু পরে সেই খোলা দরজার দিকে একটা চাপা শব্দ বেরিয়ে এগিয়ে আসতে থাকে। কোনো ভারী বস্তুকে মেঝেতে টেনে হিচড়ে নিয়ে গেলে যেমন শব্দ হয় ঠিক তেমনটা। আর একটু পরে এই করিডোর দিয়ে কি আসতে দেখা যায় অভিকে। কমলের নিষ্প্রাণ দেহটাকে টানতে টানতে এদিকেই নিয়ে আসছে সে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের অসার শরীরটাকে টেনে আনতে তার যে বেশ কষ্ট হচ্ছে তা বোঝা যাচ্ছে। সে একটু করে এগোয়, আবার থমকে দাঁড়ায়, তারপর আবার টানতে শুরু করে। এইভাবে একসময় লাশটাকে সে বাথরুমের ভিতরে এনে ফেলে। মারা যাওয়ার পর 1 ঘন্টা হয়নি, কিন্তু লাশটা এখনই আড়ষ্ট হতে শুরু করে দিয়েছে।
নিজের মনেই কথাগুলো বিড়বিড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে অভি। একটু জিরিয়ে নিয়ে এসে কমলের দেহটাকে টেনে আরেকটু এগিয়ে দেয় গহ্বরের কাছে। তারপর তার পা দুটো ট্যাঙ্কের ভিতরে পুরে দেয়। হাতে ভর করে কোমরের উপর থেকে দেহটা গর্তের বাইরের দিকে পড়ে থাকে। লাশের চোখ দুটো তখনও খোলা। নিজের অজান্তেই একবার সেই দিকে চোখ পড়ে যায় অভির। আর চোখ পড়তেই বুকটা একেবারে কেঁপে ওঠে। মুহূর্তের ভগ্নাংশের জন্য তার মনে হয় লাশটা স্থির দৃষ্টিতে যেন তার দিকেই তাকিয়ে রয়েছে, আর সেটা ঠোঁটে একরকম দানবীয় হাসি। কয়েক পা পিছিয়ে যায় অভি। পরক্ষণেই ভয়টা কেটে যায়। পাশের চোখটা খোলা টিকে, কিন্তু সে তার দিকে তাকিয়ে নেই। করিডোরের আবছা আলো আধারিতে ওটা মনের ভুল। আর কোথায় সেই হাসি? মেঝেতে চোয়াল ঠেকে আছে বলেই ওরকমটা মনে হয়েছিল। ফোঁস করে আর একটা শ্বাস ছাড়ে অভি। মাথায় চাপ থাকলে দড়িকেও সাপ বলে মনে হয়। না না, আর চাপ নেওয়া ঠিক না। এখন একটু বিশ্রাম দরকার তার। কাল আবার এত লোকের সামনে অবিচলিত থেকে মিথ্যে গল্প ফেদে বসতে হবে। শেষবারের মতো কমলের মৃতদেহের দিকে তাকাই অভি। কোথায় যে লোকটাকে সে এতদিন দাদা বলে ডেকেছে, যে লোকটাকে সে এতদিন নিজের বাবার মতো শ্রদ্ধা করেছে, কোথায়? আর সেই লোকটাকে খুন করতেও একবার তো তার হাত পা কাঁপল না। কোথায় যে লোকটাকে সে এতদিন তার সুখের সঙ্গী করে রেখেছে, দুঃখের সময় যে লোকটার গলা জড়িয়ে ধরে সে কেঁদেছে, কোথায়? কোথায় সেই লোকটাকে মেরে টয়লেটের অতল ট্যাঙ্কে ফেলে দেওয়ার আগে এক ফোঁটা জলও তো তার চোখে দেখা গেল না? কোথায়? তাহলে কি সম্পর্ক এতটাই দুর্বল হয় যে তা একটা রূঢ় সত্যের আঘাতও সইতে পারে না? তবে কোথায় কি? কমলের দেহটা শেষবারের মতো হাত দিয়ে স্পর্শ করে না অভি, বরং তার রুম স্লিপার পরা পা দিয়ে দুটো লাথি মারে। একটা মাথায়, যাতে দেহটা ট্যাঙ্কের ভিতরে আরো ঢুকে যায়। আরো অনেকটা, তারপর আরেকটা, তারপর আরেকটা। উপরে ঝুলে থাকা হাতে আর কি? ভাইয়ের ভালো মন্দ নিয়ে সর্বদা চিন্তিত কমল সেই ভাইয়েরই পতাকাতে নিমজ্জিত হলো গহন কালো নিকষ অন্ধকার ট্যাঙ্কের অতলে। ধপ করে একটা শব্দ হয় শুধু। ট্যাঙ্কের দেয়ালে প্রতিধ্বনিত হতে হতে এক সময় সেটা মিলিয়ে যায়। বাথরুমের দরজাটা ভালো করে ভেজিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসে অভি। কালকের মধ্যে মিস্ত্রি ডেকে জায়গাটা টোটালি সিমেন্ট করে দিতে হবে। এখন সে সম্পূর্ণ নিষ্কণ্টক। পথের কোনো কাঁটা নেই, জগতে তাকে বাধা দেওয়ার কেউ নেই, কেউ না। চোখ জোড়া আবার চকচক করে ওঠে তার, বোধহয় লোভেই। বৈঠকখানা থেকে শুরু করে করিডোর পর্যন্ত সম্পূর্ণটা জল দিয়ে মপস্টিকে ভালো করে মুছে দেয় সে। কোথাও কোনো চিহ্ন থাকে না। ততক্ষণে ভোর হয়ে আসে। এতক্ষণের কমে আসা বৃষ্টিটা ভোরের দিকে আবার জাঁকিয়ে নামে। ক্লান্ত দেহটাকে বিছানায় একটা পাতলা চাদরের আড়ালে ঢেকে ফেলল অভি। এখন তার ঘুম দরকার, এক শান্তির ঘুম। ঠান্ডা মাথায় মানুষ খুন করার পরও কি কেউ এভাবে নিশ্চিত ঘুমোতে পারে? তার চোখের কোলে এক ফোঁটাও জল গড়ায় না। রাতের অন্ধকার কেটে গিয়ে সকাল হয়। বেশ বেলা করেই ঘুম ভাঙে অভির চাকর হরেনের ডাকে। চোখ কচলে বিছানায় উঠে বসে সে। তার পায়ের কাছে হরেন দাঁড়িয়ে। দাদাবাবু, এ অনেক বেলা হয়ে গেছে যে, এখন উঠে পড়ুন, বৈঠকখানায় চা দিয়েছি। তাকে উঠতে দেখে কথাগুলো বলে দরজার দিকে এগিয়ে যায় হরেন। বেরিয়ে যাওয়ার আগে আরেকবার ফিরে তাকায়। বড় দাদাবাবু বসে আছেন ওখানে, তাড়াতাড়ি আসুন। কথা শেষ করে আর দাঁড়ায় না হরেন। হনহনিয়ে বাইরে বেরিয়ে যায়। কিন্তু বুকটা ছাত করে ওঠে অভির। শেষে ওটা কি বলে গেল হরেন? বড় দাদাবাবু বসে আছেন এই বাড়িতে তো সে একমাত্র কমলকেই বড় দাদাবাবু বলে ডাকে। কিন্তু সে এখন কি করে বৈঠকখানায় বসে থাকবে? কিন্তু তাকে তো অভি গত রাতেই... না 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 না, তা কি করে সম্ভব? অভি হয়তো ঘুমের করে ভুল শুনেছে। কে আবার থাকবে বৈঠকখানায়? না, কাল রাতে নেশাটা একটু বেশিই হয়ে গেছে বোধহয়।
মাথাটা মাথাটা এখনো ভারী হয়ে আছে। বেডরুম থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে বৈঠকখানার দিকে যায় অভি। যেতে যেতেই মনের মধ্যে অজুহাতগুলো গুছিয়ে নেয়। কমলেশকে সারাদিন দেখতে না পেয়ে হরেন কি কি প্রশ্ন করবে আর তার সম্ভাব্য সব উত্তর মনে মনে ঠিক করে নেয় সে। একটু পরেই বন্ধুরা আসতে শুরু করবে। তাদের সবার জন্য একটা সেম অজুহাত রেডি রাখতে হবে। কিন্তু সে তখনও জানতো না কাউকে কোনো অজুহাত দেওয়ার প্রয়োজনই পড়বে না তার। পর্দা সরিয়ে ভিতরে ঢুকতেই থমকে যায় অভি। শিরদাঁড়া বেয়ে একটা শীতল স্রোত শিশিরানির মতো কিলবিলিয়ে নেমে যায়। মুখের সব রক্ত উবে যায় মুহূর্তে। সোফায় কে বসে আছে ওটা? আর এগোতে পারে না অভি। সেখানেই থমকে দাঁড়িয়ে থাকে। নিজের চোখের উপর বিশ্বাস হয় না। হরেন তাহলে ভুল বলেনি, বড় দাদাবাবুই বটে। কিন্তু সে এখানে কিভাবে সম্ভব? রোজ সকালের মতো খবরের কাগজটা এখনো সোফার বাঁদিকে পড়ে আছে। সব এক, শুধু আজ কমলের ঠোঁটে সেই স্বভাবসিদ্ধ মৃদু হাসিটা নেই। চোয়াল শক্ত, অভিব্যক্তিহীন মুখে একটাও কথা নেই। তার চোখের নিষ্পলক স্থির দৃষ্টি একেবারে নিঃশব্দে লেহন করে গেল অভিকে। কাছের টি টেবিলে আর সুরার বদলে চায়ের পেয়ালা, ব্রেকফাস্টের প্লেট সাজানো। তার মধ্যে থেকে মৃদু ধোঁয়া উঠছে যেন। তার উপর থেকে চোখ সরিয়ে টেবিলে রাখা একটা পেয়ালা তুলে নেয় কমল। নিঃশব্দে পান করতে থাকে ধোঁয়া ওঠা পানীয়টা। এতটা শব্দহীন যান্ত্রিকভাবে কোনো মানুষ কাজ করতে পারে? একটা সময় কেটে যাওয়ার সাথে সাথেই অবির হিম হয়ে যাওয়া বুকটা এবার একটু সাহসের সঞ্চার হয়। মৃদু পদক্ষেপে সে কমলের উল্টো দিকে সোফায় গিয়ে বসে। এখানেই তো, হ্যাঁ ঠিক এখানেই তো কাল নিপুলভাবে কমলকে হত্যা করেছিল সে। একনাইট তার কারসাজি দেখিয়ে গিয়েছিল। তাই যদি হয়, তবে এখন যে লোকটা তার সামনে বসে আছে সে কে? অবিকল সেই এক পোশাক, এক মুখ, ডান হাতের অনামিকায় এখনো সেই একই রকম আংটি। কিভাবে সম্ভব? তবে কি সে স্বপ্ন দেখছে, নাকি কাল রাতে যা হয়েছিল সেসব স্বপ্ন ছিল? একরাশ প্রশ্ন জমে উঠলেও ভয় পায় না অভি। তার স্নায়ু বেশ সবল। সামনে বসা লোকটা নিঃশব্দে চায়ের কাপে চুমুক দিয়ে চলেছে তখনও। চোখে সেই স্থির নিষ্পলক দৃষ্টি। নিজের অজান্তেই একবার সেই চোখ জোড়ার সাথে চোখাচোখি হয়ে যায় অভির। আর চোখাচোখি হতেই একটা হিমশীতল শৈত্য প্রবাহ তার হৃদয় পর্যন্ত কাঁপিয়ে দিয়ে যায় যেন। এই চোখ, এই দৃষ্টি কোনো মানুষের হতেই পারে না। এরকম নিষ্পলক মরা মাছের মতো দৃষ্টি কোনো মানুষ তো দূর, কোনো প্রাণীর হতে পারে না। এতক্ষণে না লাগা ভয়টা এবার তাকে একটু নাড়া দিয়ে যায়। কমল কিন্তু তখনও নির্বিকার। যন্ত্রচালিতের মতো সে কাপটা ওঠাচ্ছে, পরক্ষণেই আবার নামিয়ে আনছে। কোনো কথা বলার চেষ্টা করে না অভি। কেমন যেন অস্বস্তি হচ্ছে তার। আর চোখে লোকটাকে বারবার নিরীক্ষণ করে। সে মনে জেগে ওঠা প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করে। এই লোকটাই কি কমল? অন্যমনস্কভাবে টেবিল থেকে একটা প্লেট হাতে তুলে নেয় অভি। তাতে স্যান্ডউইচ রাখা। একবার সেটাতে তুলে মুখে পুড়ে দিতে গিয়েও থমকে যায় সে। সেটা আবার নামিয়ে রেখে দেয়। বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে তার। কে বলতে পারে যে স্যান্ডউইচে অ্যাকোনাইট নেই? গত রাতে সে যেভাবে খাবারে অ্যাকোনাইট মিশিয়ে কমলকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, কে বলতে পারে আজ তার সাথে কেউ সেই কাজ করার চেষ্টা করছে না? একরাশ সন্দেহ ঘনীভূত হয়ে ওঠে। আর সেই সন্দেহকে সঙ্গী করে আসে অযাচিত ভয়। অস্বস্তিটা আরো বেড়ে ওঠে যেন। জানলার বাইরে আজও আকাশে স্তরে স্তরে মেঘ জমেছে। লোকটা তবু নির্বিকার। চায়ের পেয়ালা নামিয়ে রেখে লোকটা খবরের কাগজ হাতে তুলে নিয়েছে ঠিকই, কিন্তু অবির কেন যেন বারবার মনে হয় খবরের কাগজের আড়াল থেকে লোকটার ওই নিঃশব্দ দৃষ্টি এখনো তার উপর স্থির। বাইরের পুঞ্জীভূত মেঘরাশি যেমন কোনোভাবেই সূর্যের উজ্জ্বল আলোক প্রভাকে পৃথিবীতে আসা থেকে বাধা দিতে পারে না,
তেমনই তুচ্ছ একটা কাগজের টুকরো ওই লোকটার দৃষ্টির ভয়াবহতাকে যেন কোনোভাবেই ঠেকাতে পারছে না। শেষটায় আর থাকতে না পেরে উঠে নিজের ঘরে চলে আসে সে। বেরিয়ে আসার আগে তার আবার মনে হয় লোকটা পেপারের আড়াল থেকে চোখ সরিয়ে তার দিকেই তাকিয়ে রয়েছে। শিরশিরে ভয়ের অনুভূতিটা পুনরায় জাঁকিয়ে বসতে থাকে তার মধ্যে। মাথার কোণে একটা প্রশ্নই পাক খেয়ে বেড়াতে থাকে, কে এই লোকটা? কমলেশ? কিভাবে, কি করে সম্ভব? সকাল গড়িয়ে দুপুর হয়, দুপুর গড়িয়ে চলে বিকেলের দিকে। সব স্বাভাবিক, সাধারণ নিয়মে হয়ে চলেছে সবটাই, কিন্তু কোথাও যেন একটা অস্বাভাবিকতার ছোঁয়া, কোথাও যেন একটা অসঙ্গতি অধীর করে তুলেছে অবিকে। সারাদিন বাড়িতে কাজ চলছে, সন্ধ্যায় সকলে আসবে তারই আয়োজন চলছে। যতবার অভি নিজের ঘর থেকে বেরিয়েছে প্রতিবারই দেখতে পেয়েছে ওই লোকটাকে। নিঃশব্দে ডিরেকশন দিয়ে চলেছে সে, আর সেই মতো কাজ করে চলেছে রান্নার লোকেরা, হরেন, প্রত্যেকে। তাদের সবার কাছে ওই লোকটা কমলেশ মিত্র। হ্যাঁ, কমলের সাথে চেহারার অনেক মিল আছে ঠিকই, কিন্তু আর কেউ না জানুক, একমাত্র অভি জানে ওই লোকটা কিছুতেই তার দাদা কমল হতে পারে না। কারণ আগের রাতে সে নিজের হাতে কমলকে মৃত্যুশয্যা দিয়েছে। আচ্ছা, মৃত মানুষ কি আবার বেঁচে উঠতে পারে? এভাবে সব কাজে নির্দেশ দিতে পারে, তাও সম্পূর্ণ নিঃশব্দে? নাকি শুধু তার কাছেই নিঃশব্দ, বাকি সবাই শুনতে পাচ্ছে ওই লোকটার কণ্ঠস্বর? এই ব্যাপারে যতই ভাবে ততটাই অস্থির হয়ে ওঠে অভি। হাজার হাজার প্রশ্ন জেগে ওঠে, কিন্তু একটার উত্তর আসে না। উত্তরহীন প্রশ্নগুলো তাকে যেন কুড়ে কুড়ে খায়। আচ্ছা, সবটাই কি একটা বিরাট মশকরা? কেউ কি এক প্রকাণ্ড ফাজলামি করেছে তার সাথে? কে জানে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, সদর দরজার কাছে একটা গাড়ির চাকার শব্দ শুনতে পায় সে। সবাই হয়তো এসে পড়েছে। তারাও কি কমলকে একইভাবে দেখতে পাবে? তারাও কি কোনো সন্দেহই করবে না? তাদেরও কি কোনো কৈফিয়ত দিতে হবে না অভির? এবারও কোনো উত্তর আসে না। সময় কেটে যাওয়ার সাথে সাথে অভির বিস্ময় ক্রমেই বেড়ে চলে, সাথে সাথে মনের কোণে জমতে থাকা রাশি রাশি চাপা আতঙ্ক। একে একে বাড়িতে লোক বাড়ে, মুখে একটা হাসি ঝুলিয়ে সে সকলকে অভ্যর্থনা করে, কিন্তু সেই হাসি তার নিজের কাছেই কেমন যেন অর্থহীন থাকে। কয়েকবার সে দাদার অনুপস্থিতির কৈফিয়ত মনে মনে গুছিয়ে নিতে চেয়েছিল, কিন্তু প্রয়োজন হয়নি। রহস্যময় সেই লোকটা তার সামনেই সবাইকে অভ্যর্থনা করেছে, খাওয়া দাওয়ার আয়োজন করেছে, কাচের গ্লাসে স্কচের ঝড় তুলেছে, কিন্তু সম্পূর্ণ নিঃশব্দে। আর যতবার অভি তার মুখোমুখি এসেছে ততবারই লোকটা ওই মরা মাছের মতো নিষ্ফলক ঘোলাটির চোখ মেলে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছে। উফ, সে কি ভীষণ সেই দৃষ্টি, যেন হৃদয়ের অন্তঃস্থল পর্যন্ত পড়ে নিতে পারছে। বুকের ভেতরটা ঠান্ডা হয়ে আসে অভির। কোনো রকমে লোকটার থেকে সে পালিয়ে বাঁচে, তার দৃষ্টির আড়ালে থাকতে হবে তাকে, যেভাবেই হোক। উফ, অসহ্য লাগতে থাকে সব। বৈঠকখানার কোণের দিকে একটা টুল টেনে বসে অভি। ঘরভর্তি লোকজন, এখন তাকে কেউ লক্ষ্য করবে না। হঠাৎই সিলিংয়ের উজ্জ্বল বৈদ্যুতিক আলোটা কেমন যেন ঝাপসা হয়ে আসছে বলে মনে হতে থাকে তার। দেয়ালের কোণে নিজেকে মিশিয়ে নিতে চায় সে। সবার মুখে যেন এক অদ্ভুত পরিতৃপ্তির হাসি, নিজেদের মধ্যে গল্প আলোচনায় মগ্ন সবাই। কারোর মুখের কোনো রেখায় সন্দেহের লেশ মাত্র নেই। পৃথিবীর বুক থেকে গত রাতে একটা লোককে যে অভি বেমালুম সরিয়ে দিয়েছে, তা কি কেউ বুঝতে পারছে না। এই নিঃশব্দ লোকটা কি কাউকে বুঝতে দিচ্ছে না? এবার কেন জানি না অভির বারবার মনে হতে থাকে, সবাই যদি তার কাছে কমলের ব্যাপারে জানতে চাইতো তাহলে বেশ হতো। হয়তো সে একটু আমতা আমতা করতো ঠিকই, কিন্তু এই অবিচ্ছেদ্য প্রশ্নহীনতা তাকে অস্থির করে তোলে। একবার তার নিজের মনেই সন্দেহ উপস্থিত হয় যে সে আদৌ কমলকে খুন করেছিল তো। কথাটা ভাবতেই ভিড়ের মধ্যে থেকে কিছুক্ষণের জন্য লোকটাকে আবার দেখা যায়, স্থির, নিষ্পলক,
মৃত চাহনি। সেই চোখের দিকে তাকানো যায় না, আবার আবার একবার তাকালে চোখ ফেরানো যায় না। একটা অজানা অনুভূতি মনের মধ্যে চেপে বসে। সেই অনুভূতিটা ভয় না আতঙ্কের তা ঠিক বুঝে উঠতে পারে না অভি। তাড়াহুড়ো করে সে পিছনের দরজা দিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে। করিডোরের শেষ প্রান্তে এসে দাঁড়ায়। ভেজা ভেজা একরাশ শীতল বাতাস তার শীত দ্বারা একটু সাহস আনে। একটা সিগারেট ধরায়। ধোয়ার রিং একটু একটু করে উপরে উঠে বাতাসে মিলিয়ে যায়। চোখ বোঝে অভি, আর চোখ বুঝতেই সেই আতঙ্ক মিশ্রিত অনুভূতিটা তাকে নাড়া দিয়ে যায়। সেই চোখ জোড়া ভেসে ওঠে তার মানুষ পটে। সেই চোখ, সেই দৃষ্টি। কমলের লাশটা ট্যাঙ্কে ফেলে দেওয়ার আগে তার খোলা চোখ দুটো ঠিক ওরকম ভাবে স্থির হয়েছিল না। কথাটা মনে পড়তেই হঠাৎই ভয় পেটের ভেতরটা ফাঁকা হয়ে যায় অভির। কানের কাছে হিস হিসে স্বরে কেউ যেন কথা বলে ওঠে। পিছন ফিরেও কাউকে দেখতে পায় না অভি। হলরুম থেকে গেস্টের ছাপা কোলাহল কানে আসছে। এসব কি হচ্ছে তার সঙ্গে? কে ওই লোকটা? তার সাথে নিশ্চয়ই কেউ মজা করছে, তাকে ভয় দেখাবার চেষ্টা করছে। একটু পরেই হয়তো কমল তার সামনে এসে দাঁড়াবে আর বলবে এতক্ষণ ধরে যা হচ্ছিল সবটাই ঠাট্টা। কিন্তু কিন্তু কমল কিভাবে আসবে? তাকে তো গত রাতেই। এখনো তার কষ্ট বিকৃত মুখটা মনে পড়ে অভির। একটু বোধহয় অনুশোচনা হয়, ঠিক বলা যায় না। বৈঠকখানার দিকে ফিরতেই নাম না জানা ভয়টা আবারও চেপে ধরে তাকে। আচ্ছা আচ্ছা, লোকটার কি উদ্দেশ্য? ও কি কাল কোনোভাবে সবটা দেখেছিল আর আজ তাকে ভয় দেখানোর জন্য এসব করছে? হতেই তো পারে। তবে লোকটা কি চায়, টাকা নাকি অন্য কিছু? অথচ তার ওই চোখের দৃষ্টি তো সম্পূর্ণ অন্য কথা বলে। যাই হয়ে যাক, লোকটার দৃষ্টির সামনে তার কোনোভাবেই আসা চলবে না। কিন্তু কিন্তু কোথায় লুকোবে সে? কোথায়? রাত যত বাড়ে অভির আতঙ্ক ততটাই চেপে ধরতে থাকে তাকে। লোকজনের ভিড় একটু একটু করে পাতলা হয়ে আসে। অনেকেই তার অন্যমনস্কতার কারণ জানতে চেয়েছে। সবাইকেই সে কোনোভাবে এড়িয়ে গেছে, কিন্তু এরপর তো অসম্ভব হয়ে পড়বে। মুখের কৃত্রিম হাসিটাও আর বেশিক্ষণ থাকবে বলে মনে হয় না। 10 লোক রয়েছে বৈঠকখানায়। তারা জমিয়ে আড্ডা বসিয়েছে। 10 জনের দলের কোণের দিকে দাঁড়িয়ে আছে লোকটা, অভির দিকে পিছন ফিরে। সবাই উচ্চস্বরে ঠাট্টা তামাশা করছে। মাঝে মাঝেই কমল অর্থাৎ ওই লোকটার দিকে এক একটা কথা ছুড়ে দিচ্ছে, কিন্তু কিন্তু লোকটা কোনো উত্তর দেয় না। স্থানুবৎ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু গেস্টদের কেউ অপ্রতিভ হয় না, বরং তাদের হাসির বেগ আরো বেড়ে ওঠে। তাহলে কি লোকটা ওদের সাথে কথা বলছে? কেবল অভি সেই সব শুনতে পাচ্ছে না। মাথার মধ্যে সব তালগোল পাকিয়ে যেতে থাকে তার। কি করবে না করবে কিছুই ভেবে কুলিয়ে উঠতে পারে না। নিজেকে কেমন পাগল পাগল লাগে। করিডোরের বাইরের বড় গ্র্যান্ডফাদার ক্লকটায় ঢং ঢং করে রাত 1টা বাজে। একটা তীব্র বজ্রপাতের সাথে বৃষ্টি নামে। বৈঠকখানায় অবশিষ্টরা সুরায় মাতাল হয়ে আধো ঘুম আধো জাগরণের মধ্যে পড়ে থাকে। কিন্তু নিজের ঘরে শুয়ে থেকেও দু চোখের পাতা এক করতে পারে না অভি। সহস্র প্রশ্নের অভিঘাতে তার মাথাটা এখন ছিঁড়ে পড়ার উপক্রম। লোকটা কি এভাবেই তার সাথে তার বাড়িতে থাকবে? তাহলে তো আবার সেই ঘটনারই পুনরাবৃত্তি হবে। এত চেষ্টা করে এত সন্ধান করে তৈরি করা পরিকল্পনাটাই ভেস্তে যাবে আবার এই লোকটার জন্য। কে এই লোকটা? তার কাজে বাধা দেওয়ার কে এই লোকটা? ভয়গ্রস্ত অভির মাথায় আগুন জ্বলে ওঠে কয়েক মুহূর্তেই। একবারের জন্য মনে হয় এখনই বৈঠকখানায় গিয়ে সোফায় বসা ঠিক তার দাদার মতো দেখতে লোকটার কলার টেনে ধরে সপাটে কয়েকটা চর কষিয়ে দিয়ে জানতে চাই, কে তুই, কোত্থেকে এসেছিস, বল। কিন্তু না, নিজেকে একটু সামলে নেয় অভি।
অথচ ক্রোধের তাপে উষ্ণ রক্ত ততটা সহজে শীতল হয় না। দাঁতে দাঁত পিষে সে বৈঠকখানায় গিয়ে ঢোকে। সকালের মতো এবারেও পর্দা সরাতেই সেই শিরশিরে দম বন্ধ করা ভয়ের অনুভূতিটা তাকে পেয়ে বসে। মেরুদণ্ড বেয়ে একটা কিলবিলে স্রোত আবার নিচের দিকে নামতে থাকে। এতক্ষণে গুছিয়ে রাখা গরম গরম সব কথা, প্রতিক্রিয়া সব কোথায় যেন হারিয়ে যায়। লোকটা এবারেও সেন্টার টেবিলের পাশ ঘেঁষে দাঁড়িয়ে, চোখে অপলক স্থির নিষ্পৃহ দৃষ্টি। আগের চেয়েও যেন অনেকটা বেশি প্রখর। ভয় হয় অভির এবার। হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে আসে। লোকটা চোখ ফেরায় না। তার ওই শীতল দৃষ্টি অভিকে যতই লেহন করে যেতে থাকে, অভি যেন ততটাই মোহগ্রস্ত হয়ে পড়ে। তার সমস্ত চিন্তা ভাবনা এবার যেন নিয়ন্ত্রণ করতে পারবে লোকটা। কোনো রকমের শরীরের শেষ শক্তিটুকু একত্র করে অভি সেখান থেকে সরে আসে। লোকটা তখনও সেভাবেই নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। আর হাঁটার শক্তি নেই তার। দেয়ালে পিঠ ঠেকিয়ে সেখানেই বসে পড়ে। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। কিছুটা সময় এভাবেই কেটে যায়। একটু ধাতস্থ হয়ে সবটা আরেকবার চিন্তা করতে শুরু করে অভিষেক। একটা প্রশ্ন বারবার তার মাথায় মনের কোণে কোণে ধ্বনিত হতে থাকে। কে এই লোকটা? হুবহু কমলের মতো দেখতে, হুবহু। কোনো তফাৎ নেই। তফাৎ শুধু ওই নিঃশব্দ দুই চোখের দৃষ্টিতে। কমলের কোনো কালেই ওরকম নিস্তেজ ঘোলাতে দৃষ্টি ছিল না। তার চোখে সবসময় একটা কৌতুক খেলা করত। কিন্তু ওই লোকটার চোখে দৃষ্টি কোথায়? তার নিজের মনেই সন্দেহ উপস্থিত হয়। সে আদৌ তার দাদা কমলকে খুন করেছিল তো, নাকি গত রাতের সবটাই তার অতিরিক্ত নেশার ফলে উষ্ণ মস্তিষ্কের এক উর্বর কল্পনা মাত্র। তার দাদা এখনো বেঁচে আছে। ওই লোকটাই কমল হতেও তো পারে, কিন্তু তা কি করে সম্ভব? কাল তো সে নিজের পায়ের ধাক্কায় কমলকে ট্যাঙ্কে ফেলে দিয়েছিল। না, হতেও তো পারে কোনোভাবে কমল ওই ট্যাঙ্ক থেকে উঠে এসেছে আর এখন তাকে ভয় দেখিয়ে পাগল করে মারতে চাইছে। হতেও তো পারে কমল লোকটা আগাগোড়াই বিশ্বাসঘাতক। না, তাকে আর বিশ্বাস নেই। না, কোনোভাবেই কমলকে বিশ্বাস করা যায় না, একদম না। ক্রমে তার মনের এই সন্দেহ বিশ্বাসে পরিণত হয় যে কমল লোকটা মরেনি। যেভাবেই হোক সে ট্যাঙ্কের ভিতর থেকে উঠে এসেছে। এখন হয়তো কি তাই হবে। সবটা বিশ্বাস করে নিলেও অবির মনের কোণ থেকে কেউ যেন বলে ওঠে কমল মরেছে নিশ্চিত। যে লোকটা তোমার সামনে দাঁড়িয়ে সে কমলেশ নয়, অন্য লোক। বিশ্বাস হয় না? তবে যাও গিয়ে ট্যাঙ্কের ভিতরটা দেখে এসো। ওখানে এখনো কমলের লাশ শোয়ানো আছে। যাও। এবার অভির বিধ্বস্ত মন সেটাই আশ্বাস করে নেয়। লক্ষ্য করে দেখবেন, আপনি যখন অসহায়, ক্লান্ত, অবসন্ন, তখন সামান্য একটা অবলম্বনও আপনাকে স্বস্তি প্রদান করবে। অভির ক্ষেত্রে এর ব্যতিক্রম হয় না। বিপুল এক ভয়ের সাগরে ডুবে যেতে যেতে সে কোথাও যেন একটা আশার আলো দেখতে পায়। তার মনে হয়, ঠিক তো, এই ব্যাপারটা সে আগে ভেবে দেখেনি কেন? ট্যাঙ্কের মধ্যে গিয়ে দেখলেই তো সবটা পরিষ্কার হয়ে যায় যে আদৌ কমল বেঁচে আছে কিনা। তাহলেই তো পরিষ্কার হয়ে যায় যে এই লোকটা আসলে কে। নিজের নির্বুদ্ধিতায় একটু অপ্রতিভই হয় সে। তারপর টলমল পায়ে এগিয়ে যেতে থাকে বাথরুমের দিকে। বাথরুমের দরজাটা খুলতেই কেমন একটা ভ্যাবসা কটু গন্ধ ধাক্কা মারে তাকে। একটু পিছিয়ে যায় সে। আজও এই অসম্পূর্ণ টয়লেটটা অন্ধকারে তো কাজ হবে না। পকেট হাতড়ে ফোনটা বের করে আনে সে। ফ্ল্যাশটা অন করতেই আবার দেখা যায় গহ্বরটা। অভির মনে হয় ট্যাঙ্কের এই গর্তটা যেন অতল, মহাশূন্যের মতোই অসীমের বিস্তৃতি। গুটি গুটি পায়ে সে এগিয়ে যায় ট্যাঙ্কের কোণের দিকে। এখান দিয়েই তো সে কাল রাতে তার কার্যসিদ্ধি করেছিল। দৃশ্যটা মনে পড়তেই এই অব্যক্ত ভয়ের অনুভূতির মধ্যেও তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি খেলে যায়। ডানাতে ফ্ল্যাশটা ধরে সে সামনে একটু ঝুঁকে পড়ে। কিচ্ছু দেখা যায় না। হাঁটু গেড়ে সে আরও এগিয়ে যায়।
ট্যাঙ্কের খোলা মুখের দিকে। এখানেই তো সব রহস্যের সমাধান, সবকিছুর উত্তর রয়েছে এখানে। এবারও কিছু স্পষ্ট হয় না। সে আরও এগিয়ে যায় মরিয়ার মতো। এক অজানার আহ্বান যেন পেয়ে বসেছে তাকে। ফ্ল্যাশের আলো মেঝেতে প্রতিফলিত হয়ে সারা ঘর আলো করে তুলেছে, অথচ ভেতরটা তখনও নিকষ কালো অন্ধকার। এবার সে অধীর হয়ে ওঠে। ট্যাঙ্কের একেবারে মুখের কাছে গিয়ে বসে সে। ফ্ল্যাশ ধরা ডান হাতটা সে খোলা গহ্বরের ভেতরে ঢুকিয়ে দেয়। মুখ মেঝের আরো কাছে নামিয়ে আনে। এবার অন্ধকারটা একটু যেন কেটেছে বলে মনে হয়। তবু সবটা ঠিক বোঝা যায় না। চোখ শুয়ে আসতে একটু সময় লাগে। কিছুটা স্পষ্ট হয় ট্যাঙ্কের ভিতরটা, তবুও ঠিক বোঝা যায় না কিছু। এক চাপ বাঁধা কালো অন্ধকার যেন জমাট বেঁধে রয়েছে সেখানে। ট্যাঙ্কের খুব কাছে মুখ এনে অন্ধকারের বুকে অনুসন্ধান চালিয়ে যেতে থাকে অভি। তার বুদ্ধি শুদ্ধি প্রায় লোপ পেতে বসে। কিছু একটা দেখা গেল না। অন্ধকার গায়ে মেখে সেখানে কিছু একটা পড়ে রয়েছে যেন। আরো ঝুঁকে পড়ল সে। একরকম ট্যাঙ্কের ভিতরেই মাথা গুঁজে দিল। জিনিসটা কি তাকে জানতেই হবে। এমন সময় আচমকাই তার কাঁধের কাছটায় একটা উষ্ণ নিঃশ্বাস পড়ল যেন। চিনচিনে এক উষ্ণ শিহরণ বয়ে গেল কাঁধ জুড়ে। কে? অস্ফুটে কথাটা উচ্চারণ করেই সে এক ঝটকায় মুখ ফেরালো। ফ্ল্যাশের আবছা হয়ে যাওয়া হলদে আলোয় তার মনে হলো কেউ যেন এসে দাঁড়িয়েছে তার পাশে। ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এক ছায়ামূর্তির নিঃশব্দ উপস্থিতি সে টের পায়। বুকের ভিতরটা কেমন যেন করে ওঠে তার। ট্যাঙ্কের ভিতর থেকে মোবাইল দ্বারা হাতটা বের করতে যাবে, তার আগেই লোকটাও যেন ঝুঁকে এলো ঠিক তার দিকেই। ফ্ল্যাশটা সে আর বের করতে পারল না। তার হতচকিত ভাব কাটার আগেই তার পিঠের উপর কেউ যেন ভীষণ ধাক্কা দেয়। ডাল সামলাতে পারে না সে। হুড়মুড়িয়ে ট্যাঙ্কের ভিতর ঢুকে পড়ে। তার পাছড়া ভিতরে ঝুলে যায়। হাত দিয়ে কোনো রকমে সে ট্যাঙ্কের কোণ ধরে ঝুলে থাকে। প্রবল ভয়ে আতঙ্কে সে নির্বাক হয়ে পড়ে। একটা আর্তনাদও তার মুখ থেকে বেরোয় না। জীবনে প্রথমবার তার মনে মৃত্যু ভয় উপস্থিত হয়েছে। তার মনে হয় যে লোকটা তার সামনে এসে দাঁড়িয়েছে সে আর কেউ নয়, স্বয়ং যমদূত। প্রাণপণ চেষ্টা করে সে হাতে ভর করে উপরে ওঠার জন্য, কিন্তু কোথায় কি। ছায়ামূর্তি আরো কাছে আসে। ডান পাটা তুলে অভির হাতে একটা মৃদু ধাক্কা দেয়। সেটুকুই তাকে বেসামাল করার জন্য যথেষ্ট ছিল। হাত ছুটে যায় তার। কেউ যেন তার পা দুটো সবলে টেনে ধরে। ট্যাঙ্কের অতল নিরেট অন্ধকারে তাকে টেনে নিয়ে যেতে চায়। তীব্র একটা আর্তচিৎকার তার বুক পেটে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু পারে না। ভেতরে ঢুকে যাওয়ার আগের মুহূর্তে তার মনে হয় এই ছায়া মূর্তির মনেহীন দুটো চোখ যেন জল জল করছে। স্থির নিষ্পলক দৃষ্টি। তারপর আর কি, ধপ করে একটা শব্দ হয় শুধু। ট্যাঙ্কের দেয়ালে প্রতিধ্বনিত হতে হতে সেটা একসময় মিলিয়ে যায়। দীর্ঘ কাহিনী শেষ করে থামে লোকটা। একটু যেন হাঁপিয়ে পড়েছে সে। মেঝের দিকে তাকিয়ে চুপ করে থাকে। অবাক মুখে আমি তখন চেয়ে রয়েছি লোকটার দিকে। আমার মুখ দিয়ে একটা কথাই বেরোয়। তারপর লোকটা মুখ তুলে তাকায়। তারপরের ইতিহাস খুব সংক্ষিপ্ত। পরদিন সকালে অভির টালমাটাল বন্ধুরা জ্ঞান ফিরে পেয়ে কোথাও তাদের দেখা না পাওয়ায় দুজনকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজি করে তারা, কিন্তু কিছুতেই কিছু হয় না। কেউ কোথাও খুঁজে পায় না কমল আর অভিকে। খবরের কাগজে এই নিয়ে বেশ লেখালেখি হয়। এক বর্ষণমুখর রাতের আধারে কি করে ধনকুবের দুই ভাই নিখোঁজ হয়ে যায় তার সম্ভাব্য সব কারণ নিয়েই আলোচনা করা হয়। তবুও কোনো হদিশ পাওয়া যায় না আর কি। একসময় অজস্র কেসের ভিড়ে চাপা পড়ে যায় কমল আর অভির হারিয়ে যাওয়ার ঘটনা। বাইরে বৃষ্টি ধরে এসেছে। এবার ফেরা দরকার। মা হয়তো চিন্তা করছে এখন রওনা না দিলে আর ফিরতে পারবো বলে মনে হয় না। আকাশের অবস্থা ভালো নয়। আবার একটু পরেই হয়তো বৃষ্টি নামবে। আমার মনে প্রশ্ন জেগে উঠেছিল অজস্র।
কিন্তু তাড়াহুড়োর মধ্যে সবকটা জিজ্ঞেস করা হয়ে ওঠে না। আচ্ছা, সবটাই তো বুঝতে পারলাম, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এই অভিষেক নিজের দাদাকে খুন করলো কেন? লোকটা একটু হাসে। আবছা অন্ধকারে আমার কেমন যেন রহস্যময় লাগে সেই হাসি। তারপর বলে, কমল কোনোদিনই অভির দাদা ছিলই না। ছিল না মানে? মাতৃহীন অভি। বাবা মারা যাওয়ার পর যখন অনাথ হতে বসে, তখন কমল নামে ছেলেটা কোথা থেকে আসে। অসীম বুদ্ধিমত্তার সাথে অভির নির্বুদ্ধিতার সুযোগ নিয়ে সবাইকে বোকা বানিয়ে সে অভির দাদার পরিচয়ে তার বাবার বিপুল সম্পত্তি ভোগ করতে থাকে। আর যে রাতে অভি কমলকে খুন করে, অভি সেই দিনই এই ব্যাপারটা জানতে পারে। রাগে তার মাথা ঠিক থাকে না। তারপর থেকেই বাড়িটা জনহীন হয়ে পড়ে আছে। লোকে থাকতে ভয় পায়, ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে। আমাকে এবার ফিরতে হবে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই আমি। বৃষ্টি কমে গেলেও মেঘ পুরোপুরি কেটে যায়নি। করিডোর দিয়ে হেঁটে সদর দরজার কাছে চলে আসি। লোকটা আমাকে এগিয়ে দিতে আমার পেছন পেছন আসে। আমার মাথার কোণে কোণে তখন লোকটার বলা কথাগুলোই পাক খেয়ে বেড়াচ্ছে। কিন্তু একটা প্রশ্নের উত্তর আমি কোনোভাবেই ভেবে পাচ্ছি না। যে সত্য কেউ জানে না, কিভাবে তারা নিখোঁজ হলো এই ব্যাপারে কোনো তথ্য যখন কারুর কাছে নেই, তখন একটা দারোয়ান গোছের লোক হয়ে এই লোকটা এত বিস্তারিতভাবে সবটা কি করে জানল? নাকি মিথ্যে গল্প বানিয়ে বলে গেল এতক্ষণ? প্রশ্নটা আমাকে ভাবিয়ে তোলে। বেরিয়ে যাওয়ার আগে আমি পিছন ফিরে তাকাই একবার। শেষ প্রশ্নটা করেই বসি। আচ্ছা, তারপর তাদের খোঁজ কি আর কেউ কোনোদিন পায়নি? তাছাড়া আপনি এসব জানলেন কি করে? লোকটা সরাসরি উত্তর না দিয়ে একটু মাথা নাড়ায়। অন্ধকারে ঠিক বোঝা যায় না লোকটা কি এখনো হাসছে, কে জানে। বলে, কেস বন্ধ হয়ে যাওয়ার পরও অনেকদিন প্রায় সব কাগজেই সন্ধান চাই বলে তাদের নামে বিজ্ঞাপন বের হয়, কিন্তু কেউ কোনোদিন কিচ্ছু জানতেই পারে না। সবটাই অন্ধকারে থেকে যায়। তখনকার দিনে খবরের কাগজ খুললেই একটা বিজ্ঞাপন দেখা যেত, সন্ধান চাই, নাম অভিষেক মিত্র, বয়স 29, গত 13ই জুলাই থেকে নিজের বাড়ি থেকে নিখোঁজ, দেহের রং ফর্সা, উচ্চতা প্রায় 6 ফুটের কাছাকাছি, গালে খোঁচা খোঁচা দাড়ি, আর ডান গালে নাকের পাশে একটা জরুল। আর কমলেশের বিবরণ তো আগেই বলেছি। একটু হেসে থামে লোকটা। আমি শেষবারের মতো বিদায় জানিয়ে চলে আসতে যাব, ঠিক এমন সময় কারেন্ট চলে আসে। দপ করে করিডোরের লাগানো সাদা আলোটা জ্বলে ওঠে। এতক্ষণ অন্ধকারে থাকার ফলে শুয়ে আসা চোখে হঠাৎ আলোর ঝলক পড়ায় কিছুক্ষণের জন্য হকচকিয়ে যাই আমি। পর মুহূর্তেই সবটা ঠিক হয়ে যায়। ঘাড় ফিরিয়ে আবার তাকাই পেছন দিকে। সঙ্গে সঙ্গে চোখে পড়ে লোকটাকে। এতক্ষণ আবছায়া অন্ধকারে লোকটার চেহারা ঠিকঠাক আন্দাজ করতে পারিনি। এবার কেমন যেন খুব চেনা চেনা লাগে লোকটাকে। দেহের রং ফর্সা, উচ্চতা প্রায় 6 ফুটের কাছাকাছি, গালে খোঁচা খোঁচা দাড়ি, আর ডান গালে নাকের পাশে একটা জুরুল। বুকটা হিম হয়ে আসে আমার। খোলা দরজা দিয়ে শিরশিরে একটা হাওয়ার সাথে আমার মনেও পরপর অনেকগুলো সম্ভাবনা খেলে যায়। ঝোলানো আলোটা একটু দুলে ওঠে, সাথে সাথে লোকটাও যেন, পা দুটো কেমন যেন অবশ হয়ে আসছে বলে মনে হয়। মনের মধ্যে কেউ চিৎকার করে বলে ওঠে, আর এখানে এক মুহূর্ত নয়, এখনই এই মুহূর্তে এখান থেকে পালাতে হবে। আর দাঁড়াই না আমি, এক দৌড়ে সেখান থেকে বেরিয়ে পড়ি। বাইরে ঝড় থেমে গেলেও আমার মনে তখন প্রশ্নের ঝড় উঠেছে। এক ছুটে লোহার গেট পেরিয়ে রাস্তায় নেমে ছুটতে থাকি। ভেজা খানাখন্দে ভরা রাস্তায় আমার দৌড়ানোর ছপ ছপ শব্দ ওঠে। আচমকাই আমার মনে হয় আমি যতই ছুটি এর থেকে আমার মুক্তি নেই। ওই একজোড়া শীতল নিষ্পলক চোখের দৃষ্টি আমাকে অনুসরণ করছে এখনো। ছুটতে ছুটতে এই ভয়ে একবার পিছন ফিরে তাকাই।
তাকাতেই শির দ্বারায় একটা শিহরণ খেলে যায়। একটা চাপা অন্ধকার যেন জমাট বেঁধে আসছে আমার পেছনে। পর মুহূর্তেই মনের সেই ভাবটা উধাও হয়ে যায়। মনে মনেই বলে উঠি, কোথায় কোথায় কি? শুনছিলেন মৃন্ময় দেবনাথের লেখা গল্প আতঙ্কের সেই রাত। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। শুনতে থাকুন আড্ডাবাজ।